কখনো মনে হয়েছে যে এই শেখ হাসিনা এবং শেখ রেহেনা এই দুইটাও সেই দিন মানে নাই হয়ে যাওয়াটা মানে উচিত ছিল, এরকম মনে হয়েছে স্যার কখনো? নিশ্চয়ই। এখন দেখো, সেদিনের ঘটনায় 32 নম্বরে কি হয়েছে আমি সেটা বলেছি, কিভাবে যে লোকজন মারা গেছে, মারা পড়ছে সেটা আমি বলেছি। একটা কথা, সবাই বলে যে মুজিবকে হত্যা করা হয়েছে এবং শেখ হাসিনা যে বিচার করেছে ওই হত্যার বিচারই করেছে, কিন্তু আমি বলি না, মুজিবকে কেউ হত্যা করে নাই। মুজিবের মৃত্যু মুজিব নিজেই ডেকে এনেছে। গত মুজিবের 44 মাসের রাজত্বকালে দেশে যে কি অনাচার অবিচার হয়েছে সেটারই পরিণতিতে মুজিবের এই পরিণতি হয়েছে এবং মুজিবকে যেতে হতো। এবং আরেকটা জিনিস, সেদিন মুজিবকে হত্যা করার প্ল্যান ছিল কি না ছিল সেটাও আমি সঠিক জানি না, কিন্তু পরবর্তী পর্যায়ে বলছি, আগে রশিদের বক্তব্যে বোঝা গেছে যে তাকে ওখান থেকে অ্যারেস্ট করে নিয়ে এসে পরে একটা সামারি কোর্ট মার্শাল করে ওর মাধ্যমে তার এক্সিকিউশন করার হয়তো ওদের প্ল্যান ছিল। তবে এটা সত্য, মুজিবকে জীবিত রেখে কোনো পরিবর্তন তখন আনা যেত না। মুজিব যেরকম শক্তিশালী, তার আন্ডারে যেসব বাহিনীটা নিয়ে যেরকম কাজ করতেছিল, তখন মুজিবকে জীবিত রেখে কিছু পরিবর্তন মানে আনা সম্ভব ছিল না। এটা অনেক মানে সিভিলের লোকজন অনেকেই আমাদের কাছে এটা বলেছে যে মুজিবকে যেতে হতো। তবে যেভাবে মুজিব মারা পড়ছে দুঃখজনক ভাবে, আমিও দুঃখিত যে এইভাবে আমরা মুজিবের যাওয়াটা কেউ কল্পনা করে নাই, বা মুজিবের বাসায় যেসব লোকজন মারা গেছে বা অন্যান্য টার্গেটে যেসব মানে যারা লোকজন মারা গেছে তাদের কোনো পলিটিক্সের সাথে কোনো যোগাযোগ ছিল না, এর জন্য আমরা দুঃখিত। তবে হয় কি, এমন একটা বড় ঘটনায়, এমন একটা কুতে, যা একটা যুগ পরিবর্তনই একটা ঘটনায়, ঐতিহাসিক ঘটনায়, যে কিছু লোক মারা পড়া এটা অনাকাঙ্ক্ষিত কিছু না, এরকম হয় নাই। তবুও আমি বলবো যে দুনিয়ার যত কুর ইতিহাস যদি তুমি দেখো, তার সাথে অনেক বেশি হতাহত হয়েছে। সেই ক্ষেত্রে 22 জন লোকের মৃত্যু সেদিন বিরাট কিছু না। এটা একজন আমেরিকার একজন জজ সাহেব এই মতামত দিছে যে 15ই আগস্ট যে অসাধ্য সাধন করেছে দেশের জন্য, যে ভবিষ্যতে যে ডেমোক্রেসির প্রক্রিয়াটা মানে নিয়ে এসেছে, সেই তুলনায় 15 জন লোকের মৃত্যু কিছুই না। যেখানে বাংলাদেশে প্রতিনিয়ত লোক বিভিন্ন কারণে পলিটিক্সে খুন খারাপি হচ্ছেই যাচ্ছে। অতএব এটা দুঃখজনক, সেদিন লোকজন যেভাবে মারা পড়েছে এটা অন্যান্য লোকের কি আমার মতে আমরা এরকম কল্পনা করিনি, এরকম হতে দেওয়া হয়নি। তবে মুজিবকে জীবিত রেখে এটা কখনো চেঞ্জ আনা সম্ভব ছিল না। আচ্ছা স্যার, মানে এই যে 72-এর পর থেকে 75-এর আগ পর্যন্ত শেখ মুজিবের এই যে সময়টা মানে কেমন ছিল, একটু আপনারা তো ওই সময় নিজের চোখে দেখেছেন, এটা আমাদের আগ্রহ আছে জানার। ওকে শেখ মুজিব যখন বাংলাদেশে আসে 10ই জানুয়ারি 1972, তুমি তখন নিজেই, তোমার জন্ম হয় নাই, যোগী কাহিনী টাহিনী শুনে থাকো, ছবি টবি দেখে দেখো। দি রিসেপশন হি রিসিভড ইন ঢাকা এয়ারপোর্ট এবং পরে সরওয়ার্দী উদ্যানে লোকজনের ভালোবাসা যেরকম পেয়েছে, দুনিয়ার কোনো নেতা এরকম পেয়েছে বলে আমার মনে নাই। কারণ এটা সত্য যে 71-এর আগে মুজিবের অবদান ছিল বিভিন্ন, এটা অস্বীকার করা যায় না, বহু অবদান ছিল, লোকজনকে জাগ্রত করা, পাকিস্তানের এগেনস্টে করা। কিন্তু দুঃখজনক ভাবে যেই মুজিব সারা জীবন যুদ্ধ করেছে, সংগ্রাম করেছে মানুষের মানে গণতন্ত্রের জন্য, মানুষের অধিকারের জন্য, হিউম্যান রাইটসের জন্য, আর তিনি ক্ষমতায় বসে কিছুদের মধ্যে এগুলো সব পাল্টে গেলেন, বনে গেলেন বিরাট একজন স্বৈরাচার, অত্যাচারী স্বৈরাচার। এটাই এটা আশ্চর্যের ব্যাপার। তো মুজিবের 71-এর আগের মুজিব একরকম, 71-এর পরের মুজিব একরকম। ইভেন 71-ও মুজিবের যে মানে কার্যকলাপ সন্দেহ ছিল। মানে 7ই মার্চের ভাষণ, লোকে বলে বিরাট ভাষণ, অবশ্য আমার কাছে এটা কনফিউজিং। একদিকে উনি 4টা দাবি দাওয়া দেন মানে সামরিক বাহিনীর কাছে, অন্যদিকে বলেন এবারে সংগ্রাম, স্বাধীনতা সংগ্রাম, মুক্তি সংগ্রাম, হেন তেন। এবং আওয়ামী লীগের লোকেরা মনে করে সেটাই হলো স্বাধীনতার ডাক। মুজিব কোনোদিন স্বাধীনতার ডাক দেখে নাই, সে দেয় নাই, এবং সে মানে বাংলাদেশের
স্বাধীনতা উনি চান নাই, উনি চাইতেছিলেন পাকিস্তান একথা থাকুক এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী তা হবেন। আমি এখানে একটা জিনিস উল্লেখ করি যে জগলুল হোসেন উনি লন্ডন প্রবাসী একজন বাঙালি, স্বাধীনতা পদক উনি পেয়েছেন স্বাধীনতার পক্ষে তার অবদানের জন্য, এবং তিনি একজন রাজনৈতিক বিশ্লেষক। উনি একটু উল্লেখ করেছেন, আমি একটু উল্লেখ করি, উনি মুজিবের আমলের যে মানে কিছুটা মানে উনি বলছেন, আমি সেটা একটু বলছি। মুজিবের পক্ষে দীর্ঘকাল আওয়ামী ভারতীয় প্রচারণা ও 15 বছর ধরে বাংলাদেশ তার মূর্তি, আমি একটু সানগ্লাস লাগাই, মুজিব মূর্তি বানানোর পর অনেকে বলেন মুজিব ছিলেন স্বাধীনতা স্থপতি, কিন্তু বাস্তবে মুজিব কখনো স্বাধীনতা স্থপতি ছিলেন না। এটা আমার কথা না, এগুলো হলো জগলুল হোসেনের কথা। মুজিব কখনো স্বাধীনতা ঘোষণা করেননি বা চাননি। 25শে মার্চ 1971 রাত্রে তিনি নিজের ও নিজের পরিবারের নিরাপত্তা এবং পরিবারের জন্য মাসিক 1500 রুপি, এখনকার দিনে কয়েক লক্ষ টাকা ভাতার ব্যবস্থা করে আত্মসমর্পণ করেন। বিদ্রোহ দমনের পর তাকে প্রধানমন্ত্রী করা হবে, ইয়াহিয়ার এই আশ্বাসে তিনি ইয়াহিয়ার সঙ্গে সহযোগিতা করেন। 25শে মার্চ রাতে তিনি ছিলেন ইয়াহিয়ার প্রথম সহযোগী ও জাতীয় বিশ্বাসঘাতক। জাতীয় বেঈমান মুজিব 1972 থেকে 75 এক ফাঁসিবাদী জালেম শাহী কায়েম করেন। মুজিব আমলে আওয়ামী লীগ ও তার ভারতের কারসাজিতে রক্ষী বাহিনীর হাতে নিহত হয় 30,000 দেশপ্রেমিক। দেশে চলে বর্বরতা, হত্যা, গুম, নিপীড়ন। আমার এই সংখ্যালঘু ব্যাপার, আইনজীবী দুর্নীতি, অনেক কিছু উনি লিখেছেন। এখন সেখানে সবকিছু উনি বলেন নাই, এর মধ্যে আরো আছে। 30,000 দেশপ্রেমী তো খুন করেছে রক্ষী বাহিনী দিয়ে, ইনক্লুডিং সিরাজ শিকদার। 62,000 জেলের ভিতরে ঢুকিয়ে দিয়েছে। এনিবডি নট টোয়িং আওয়ামী লাইন, মুজিব লাইন, মুজিবের কথা, তাকে জেলের ভিতরে ঢুকিয়ে দিয়েছে। এদের মধ্যে কাউকে পাওয়া গেছে, কাউকে আর কোনোদিন পাওয়া যায়নি। তারপরে আর ইমার্জেন্সি ডিক্লেয়ার করলো, আই থিঙ্ক 74-এ ইমার্জেন্সি ডিক্লেয়ার করে মানুষের বাক স্বাধীনতা সব বন্ধ করে, পলিটিক্স বন্ধ করে দেওয়া হলো। মানুষের মানে ফান্ডামেন্টাল রাইটস হ্যাজ বিন সাসপেন্ডেড। তারপরে বাকশাল দৈনিক পত্রিকা 4টার বাইরে কোনো দৈনিক পত্রিকা, 4টার বাইরে কোনো পত্রিকা থাকবে না। 4টা সরকারি পত্রিকা ছাড়া বাকি সব পত্রিকা বন্ধ। এগুলো সব বন্ধ করতে করে 4র্থ সংশোধনীর মাধ্যমে মানে তিনি নিজেকে জাতির পিতা বানালেন। তারপরে আর এই বাকশাল এসব সব 4র্থ মাধ্যমে যা অনেক কিছুই আছে, এখন ডিটেল আমি ওসব যেতে চাই না। তারপরে বাকশাল কি হয়েছে সেটাও আমরা সবাই জানি, মানে 75-এর জানুয়ারির দিকে বাকশাল গঠন করে। বাকশালের পরে সব পলিটিক্যাল পার্টি সব ব্যান করে দেওয়া, একমাত্র বাকশালে ছিল। এবং বাকশালের মধ্যে মিলিটারি, সামরিক, কি জানে বলে, ব্যুরোক্রেসি, সবাইকে এতে ফোর্স করা হলো জয়েন করার জন্য, সবাই এতে জয়েন করতে হলো। স্যার কামাল, তারপরে এই যে মনি, শেখ মনি, এদের ভূমিকা কেমন ছিল এই শেখ মুজিবের শাসন আমলটাতে? ওয়াল ডিটেল আমি বলতে পারবো না, কারণ আমি তখন আর্মিতে ছিলাম, আর্মির কাজকর্মে ব্যস্ত ছিলাম। তো শোনা কথা বলে যে শেখ কামালের সাথে, আমি তো বললাম আমি যখন মুজিবনগর আসি, শেখ কামাল কিন্তু হি ওয়াজ ডিটেল, হি ওয়াজ ইয়াং সেকেন্ড লেফটেন্যান্ট, হি ওয়াজ ডিটেল টু টেক কেয়ার অফ মি। হি ওয়াজ ভেরি নাইস, আই ফাউন্ড হিম ভেরি নাইস। এবং মুক্তিযুদ্ধের পরে তার সাথে আরো 2-1 বার দেখা হয়। সে মানে ওসমানী এডিসি ছিল, ওই কেমন দেখা টাকা হইলো। তো আমি ওকে একদিন ওসমানী হেডকোয়ার্টারে দেখা হলো, তার সাথে জিজ্ঞেস করলাম যে কি তোমার এখন পরিকল্পনা কি। তো আমি বললাম যে, সে বললো যে বাবা আমাকে বলে আর্মিতে থাকতে। তো আমি বলছি না, আই থিঙ্ক ইউ শুড স্টে ইন দ্য আর্মি, আর্মিতে থাকো। কারণ আমি একটু মনে হয় থাকবো না, অর্থাৎ তার অন্য পরিকল্পনা চলতেছিল। সে কিছুদিন পরে শুনলাম যে সে আর আর্মিতে নাই, সে চলে আসছে
সে তখন হয়তো আর্মি র্যাঙ্ক ছিল কিনা জানি না, সে বিভিন্ন আকাম কুকামে জড়িত পড়ছে শুনছি, ব্যাংক ডাকাতি, ইভেন ডালিমের যে ওয়াইফ যখন হাইজ্যাক হয় সেখানেও নাকি সে ছিল, কিন্তু এগুলো ডিটেল আমি কিছু ছিল না, এটা অবশ্য শোনা কথা আমার। এবং কামালের মানে সংপৃক্ততা কতটুকু সেটাও আমি সঠিক নিজে বলতে পারবো না, ইউনিভার্সিটির ছাত্রদেরকে নিয়ে আসে অনেক কিছু করছে টরছে এগুলো আসলে, তবে সে ইয়েতে নাই, মানে আর্মিতে তখন ছিল না, তখনও মনে হয় তার ছোট ভাই শেখ জামাল ছিল, কিন্তু সে মনে হয় চলে আসছে তার মধ্যে, এমনি ডিটেল আমি কিছু বলতে পারবো না। তবে পরবর্তী পর্যায়ে অনেক কিছু শোনা করছে, সে বিভিন্ন মানে খারাপ কাজে জড়িত ছিলেন। তো আরেকটা জিনিস হলো ওই যে শেখ মুজিবের আমলে যে জগলুল হোসেন তো সংক্ষেপে বলেছে ওই সময় কি করছে, কিন্তু ওই সময় যারা জীবিত ছিল, তোমরা তো অনেক ইয়াঙ্গার জেনারেশন আজকালকার দিনে যারা আছে তারা অনেকেই মুজিবের আমলটা দেখে নাই, কিন্তু মুজিবের আমলে সেই সময় যে কি ছিল, মুজিবের এগেনস্টে কেউ কথা বলতে পারতো না, আওয়ামী লীগের এগেনস্টে কেউ কথা বলতে পারতো না, কথা বললেই জেলে অথবা মৃত্যু। আর মুজিবের অনেক সাঙ্গ বাহিনী, অনেক মানে মুজিব বাহিনী ছিল, ছাত্র লীগ, আওয়ামী লীগের, যুবলীগ, এরা তো চতুর্দিকে ছড়ানো বড়ানো আছে। তারপর লুটতরা চতুর্দিকে হলো, দেশে একটা মানে মহামারী ফ্যামিন শুরু হলো। এবং ফ্যামিনে অনেকে মনে করে এটা তো একটা আল্লাহর দেওয়া, এটা তো আমাদের করার কিছু না, কিন্তু কোনো সাহায্য সামগ্রীর অভাব ছিল না দেশে, প্রচুর সাহায্য সামগ্রী আসছে বাংলাদেশে এই মানে দুর্দিনে 74-75-এ, কিন্তু সেগুলা কিন্তু লোকের কাছে পৌঁছেনি। এবং জানা মতো সেই মানব সৃষ্ট দুর্ভিক্ষে, যেটা অমর্ত্য সেন কলকাতার নোবেল বিজয়ী অমর্ত্য নিয়েই বলছে এটা একটা মানব সৃষ্ট মানে দুর্ভিক্ষ, সেই দুর্ভিক্ষে সরাসরি মারা পড়ে 5 লক্ষ এবং আরো 1 লক্ষ পরবর্তী পর্যায়ে অনাহারে মরে, মোটামুটি 15 লক্ষ লোক মারা যায় সেই দুর্ভিক্ষে। এটা সব মানব সৃষ্ট, খাদ্যদ্রব্যের অভাব ছিল না, কিন্তু ওগুলা লোকের কাছে যায়নি, জামা কাপড় ছিল না। আমরা সবাই ওই তখনকার দিনে ইত্তেফাকে মনে হয় বড় আকারে প্রকাশ পায় সে বাসন্তীর কাহিনী, জাল পরা। এখন জাল পরা হয়তো একটু অতিরঞ্জন হতে পারে, কিন্তু কথা হলো তখনকার লোকের কাপড় ছিল না, মহিলা লোকের কাপড় ছিল না যে বাইরে যাওয়ার, ভিতরে, এই জন্য ঘরের ভিতরে থাকতো। তো এই পরিস্থিতি তখন ছিল দেশের, অথচ মুজিবের বাসায় খাওয়ার কোনো অভাব ছিল না। এটা কিছু একটা কমেন্টে আমি দেখলাম যে একদিকে লোকে খাওয়া পাচ্ছে না, অন্যদিকে মুজিবের 2 ছেলের বিয়ে রাজকীয় স্টাইলে মুজিবের 2 ছেলের বিয়ে হয়, মানে জুলাই মাসে, 15 আগস্টের 1 মাস আগে, এক্স্যাক্টলি 15 আগস্টের 1 মাস আগে, মানে রাজকীয় স্টাইলে একেবারে ভুড়ি ভোজ করে ওখানে, মানে যেখানে পথে ঘাটে লোক মারা যাচ্ছে। তারপরে আমার এখনো মনে আছে মুজিবের 75-এ তার জন্মদিন পালন করে, ওটা কি জুনে না জানি কবে, আমি তখন কুমিল্লাতে বাড়িতে নাই, বৃষ্টির দিন, মুজিব তার দোতলাতে দাঁড়ায় আছে আর প্রসেশন দাঁড়াইতেছে, একেবারে মানে মুষলধারে বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে মহিলা টহিলা লোকজনের জামা কাপড় বিথিকিচ্ছা চেহারা, আর আমাদের ক্যামেরাম্যানরা এমন বেরসে ওই ফোকাস করে ওসব মহিলাদের উপরে ফোকাস করে। দ্যাট ওয়াজ দ্য সিচুয়েশন, এরকম মানে রাজার মতো অবস্থা, অথচ পথে ঘাটে লোক খেতে পেত না, মারা পড়তো। এবং লোকে এগুলা যারা তখন বেঁচে ছিল তারা দেখেছে, এবং মানে আবর্জনার স্তূপের মধ্যে, লোকের মধ্যে এবং কুকুর বিড়ালের মধ্যে খাওয়া দাওয়া নিয়ে ঝগড়া হইতো, এটাও নিত্য নৈমিত্তিক ব্যাপার ছিল। এটা কোনো আমার বানানো কাহিনী, আমি কোনো কল্প কাহিনী বলতেছি না, তখনকার দিনের খবরের কাগজ যদি তুমি খোলো এগুলো তুমি দেখতে পারো। আমি একটু দেখাতে চাইতো লোকজনকে। স্যার আমাদের আর 2টা প্রশ্ন আপনার কাছে জানার আছে। আচ্ছা বলো। সেটা হচ্ছে ভারতের এই যে 16 ডিসেম্বর আমাদের বিজয় হলো, সেখানে ভারত এবং টিল নাও আপনার লাস্ট যে আপনার 16 ডিসেম্বর গেল, সেখানেও কিন্তু নরেন্দ্র মোদী তার
ফেসবুক এবং টুইটারে টুইট করেছে যে এটা তাদের বিজয়, পাকিস্তানের সাথে তাদের ভারত পাকিস্তান ওয়ার ছিল এবং সেখানে তাদের বিজয় হয়েছে, এটা বলেছে। আমরা সেই সময়ের সেই ছবিগুলোতেও দেখেছি আমাদের বাংলাদেশের কেউ ছিল না, মানে আপনাদের কাউকে রাখা হয়নি কেন?